সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশ আমাদের পরিবেশ আজকের আলোচ্য বিষয় সহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের মোট 23 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। খেয়াল করো শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু আজকে বিজ্ঞান বিষয়ের মোট 23 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের আলোচ্য বিষয়টাকে একটু খেয়াল করে দেখো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্নোত্তর। আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 6 এবং 7-এর মধ্যে আছে। এই যে তোমাদের বিজ্ঞান মূল বই, এই বইটা তোমাদের সাথে রাখো এবং আমার সাথে অনলাইন ক্লাসটি জয়েন করো। শিক্ষার্থীরা, তোমাদেরকে গতদিনই আমি বলেছি তোমাদের কিন্তু এটা রিভিশন ক্লাস চলছে, অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু তোমাদের আগেও খুব ভালোভাবে পড়ানো হয়ে গিয়েছে। এখন যেহেতু এটা রিভিশন ক্লাস, এই জন্য কিন্তু আমি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। গতদিনও করেছি, আজকে তারই ধারাবাহিকতায় আরও একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আজকের প্রশ্নটা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। এটা তোমাদের পিএসসি পরীক্ষায় 2019 সালে এসেছে। প্রশ্নটা কি ছিল? খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কি? কিভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয় তা 4টি বাক্যে লিখো। প্রথম অংশটা ছিল কি? খাদ্য শৃঙ্খল কি। দ্বিতীয় অংশটা কিভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়। এটা 4টা বাক্যে তোমাকে লিখতে বলেছে। তাহলে এসব প্রথম অংশ নিয়ে আমি আলোচনা করি। প্রথম অংশটা হচ্ছে খাদ্য শৃঙ্খল কি। তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো খাদ্য শৃঙ্খলটা কি, তাই না? তারপরেও দেখো, আমি তোমাদের জন্য লিখে এনেছি খাদ্য শৃঙ্খল কি। দেখো, বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। বাস্তু সংস্থান কি? গতদিন আমি আলোচনা করেছি। বাস্তু সংস্থান হচ্ছে কোনো স্থানের জীব এবং জড় এবং তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়াই হচ্ছে ওই স্থানের বাস্তু সংস্থান। তাহলে বাস্তু সংস্থানের মধ্যে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়াটাই হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল। আশা করি বুঝতে পারলে খাদ্য শৃঙ্খলটা কি। এই যে ধারাবাহিক প্রক্রিয়া একটা বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে, সেটা কিভাবে প্রবাহিত হচ্ছে আমি তোমাদের দেখো চিত্রের মাধ্যমে এই খাদ্য শৃঙ্খলের বিষয়টি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একটু খেয়াল করো। দেখো, এখানে ঘাস বলো, গাছ বলো, যেটাই বলো না কারণ, যদি ঘাস চিন্তা করি তাহলে এই ঘাসগুলো কি করছে? সূর্যের আলো ব্যবহার করছে। সকল শক্তির উৎস কি বলতো? সকল শক্তির উৎস কিন্তু সূর্য। এখন এই গাছ কি করে? ঘাস, আমি যদি ঘাস চিন্তা করি তাহলে এই ঘাসটা এই সূর্যের আলো ব্যবহার করে সে কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করছে। এখন দেখো, ঘাস নিজের খাদ্য নিজে তৈরি করলো নিজে বেঁচে থাকার জন্য। সেই ঘাসকে খেয়ে জীবন ধারণ করছে কে? এই যে ঘাস ফড়িং দেখতে পাচ্ছ, এই ঘাস ফড়িংটা কিন্তু এই ঘাসকে খেয়ে জীবন ধারণ করছে। তার মানে দেখো, এখানকার ঘাসটা কার উপর নির্ভরশীল? সূর্যের আলোর উপর, তাই না? এ কিন্তু সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করে কিন্তু সে খাদ্য উৎপন্ন করলো। এখন এই ঘাস ফড়িংটা কার উপর নির্ভরশীল? ও কিন্তু সরাসরি সূর্যের আলোর উপর নির্ভরশীল নয়, তাই না? ও কিন্তু কার উপর নির্ভরশীল বলতো? ও কিন্তু এই যে ঘাসের উপর নির্ভরশীল। পরোক্ষভাবে অবশ্যই সূর্যের উপর নির্ভরশীল, কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু সে ঘাসের উপর নির্ভরশীল। ঠিক একইভাবে দেখো, এই যে ঘাসটা খেয়ে এই ঘাস ফড়িংটা জীবন ধারণ করছে, কিন্তু আবার এই ঘাস ফড়িংকে খেয়ে জীবন ধারণ করছে এই যে ব্যাঙ। এই ব্যাঙ আবার কি করে? এই ঘাস ফড়িংকে খায়, খেয়ে ও আবার বেঁচে থাকে, ওর জীবন ধারণ করে, বংশবৃদ্ধি করে। তাহলে এর খাওয়ার জন্য ব্যবস্থা আছে, সেটা হচ্ছে কি? ঘাস ফড়িং। এখন সাপ কি খাবে? সাপ আবার দেখো এই ব্যাঙকে খায়। তাহলে
এই ব্যাঙকে আবার সাপ খেয়ে জীবন ধারণ করছে। সাপকে আবার কে খাচ্ছে? সাপকে আবার খাচ্ছে ঈগল। তাহলে এই ঈগল আবার সাপকে খেয়ে কিন্তু সে তার জীবন ধারণ করছে। এই যে শক্তি, এই যে সূর্য থেকে প্রথম শুরু হলো, সূর্য থেকে গেল ঘাসে, ঘাস থেকে ঘাসফড়িংয়ে, ঘাসফড়িং থেকে ব্যাঙে, ব্যাঙ থেকে সাপে, সাপ থেকে ঈগলে। এইভাবে কিন্তু শক্তির যে একটা শৃঙ্খল, একটা কি বলো তো, একটা চেনের মতো সৃষ্টি হয়েছে না? একটা চেন, দেখো এই যে চেন, এই চেনটাই হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল। আবার দেখো এই যে ঘাসফড়িং, ঈগলটা যখন মরে যাবে, ঈগলটা মরে যাওয়ার পর কিন্তু সে মাটিতে মিশে যাবে, তাই না? মাটিতে মিশে গেলে কিন্তু মাটিতে ওইখানে একটা খনিজ পদার্থ এবং জৈব সার উৎপন্ন হবে, যেটা কিনা আবার কে গ্রহণ করবে? সেটা আবার উদ্ভিদ গ্রহণ করবে। তাহলে এই যে একটা শৃঙ্খল, এই শৃঙ্খলটাকে আমরা বলছি খাদ্য শৃঙ্খল। যে বাস্তুসংস্থানে, এই বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক মানে কি বলতো? ধারাবাহিক মানে হচ্ছে একটার পর একটা, পর 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 পর, এটাকে বলা হয় ধারাবাহিক। ধারাবাহিক কথাটা কিন্তু শিক্ষার্থী তোমরা অনেক সময় উল্লেখ করো না। ধারাবাহিক কথাটা কিন্তু অবশ্যই এখানে তোমার উল্লেখ করতে হবে। ধারাবাহিক না বললে কিন্তু হবে না। কারণ আমি যদি খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ দেই, আমি যদি বলি ঘাস, ঘাসের পর যদি লিখি ব্যাঙ, এটা কিন্তু ধারাবাহিক হলো না, তাই না? তার মানে তোমাকে কিন্তু অবশ্যই ধারাবাহিক। আবার এখানে যদি আমি লিখি ঘাসের পর সরাসরি সাপ, তাহলে কি এটা ধারাবাহিক হবে? সাপ কি ঘাস খায়? না, তাহলে কিন্তু এটা ধারাবাহিক হলো না। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই ধারাবাহিক কথাটি উল্লেখ করতে হবে, পর 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 কে কিভাবে শৃঙ্খলের মাধ্যমে আবদ্ধ। এটাকেই আমরা বলছি কিন্তু খাদ্য শৃঙ্খল। আশা করি বুঝতে পেরেছো খাদ্য শৃঙ্খলটা কি। এখন এর পরের ধাপে আমরা চলে যাই যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কিভাবে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়। একটু আগে আমি যে কথাটা বললাম, এই যে সকল শক্তির উৎস কি? সূর্য। তাহলে এই সূর্যের যে শক্তি, এটাকে আমরা কি বলি? সৌরশক্তি বলি। তার মানে এই সৌরশক্তিটা কিভাবে এই যে জীবে সঞ্চালিত হচ্ছে, কিভাবে সঞ্চালিত হচ্ছে, তা 4টি বাক্যে তোমাকে লিখতে বলেছে। তুমি কিন্তু এই চিত্রটা যদি খেয়াল করো, তাহলে কিন্তু তুমি ইজিলি, খুব সহজেই 4টা বাক্য নিজেই তৈরি করে ফেলতে পারবে, তাই না? দেখো এই 4টা বাক্য কিভাবে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়। আমরা 4টি বাক্যে যদি লিখতে চাই, প্রথমে কি লিখবো? দেখো যে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ কি ব্যবহার করে? সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এটা গেল 1 নাম্বার বাক্য। তারপরের বাক্য কি দেখো? পোকামাকড় এই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এখানে আমি ঘাসফড়িং দেখিয়েছি, অন্যান্য পোকামাকড়ও কিন্তু এই উদ্ভিদ খেয়ে কি করে বলতো? বেঁচে থাকে। তাহলে এটা গেল একটা। আবার এই পোকামাকড়কে কে খায়? ব্যাঙ আবার এই পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে কি হলো? সূর্যকে ব্যবহার করছে উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য, আর উদ্ভিদকে বিভিন্ন ধরনের পোকামাকড় খাদ্য হিসেবে ব্যবহার করছে। আবার পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করছে ব্যাঙ, ব্যাঙকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করছে সাপ, এবং সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ঈগল, তাই না? এই যে এই 4টা বাক্য তোমার কমপ্লিট হয়ে গেল। আর এইভাবেই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়। এই যে সৌরশক্তি, কোথায় সূর্য ছিল, এই সূর্যের শক্তিটা ব্যবহার করে দেখো উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি কিভাবে সঞ্চালিত হলো। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে সৌরশক্তি কিভাবে জীবে সঞ্চালিত হয়। এই ধরনের প্রশ্ন, এবং গতদিন আমি যে ধরনের প্রশ্ন আলোচনা করেছি, এই প্রশ্নগুলোই কিন্তু এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলোই কিন্তু বোর্ডে আসে এবং আমাদের স্কুলের পরীক্ষাতেও বহুবার এসে থাকে শিক্ষার্থী। আমি চিত্রের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে জিনিসটা তোমাদের চোখের সামনে ভেসে ওঠে এবং তোমরা যেন নিজে নিজেই কল্পনা করে লিখতে পারো প্রশ্নের উত্তরটা। আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের এই আলোচ্য বিষয় থেকে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ নির্ধারণ করে রেখেছি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ নম্বর 23। এটা CW to SW, অর্থাৎ এই যে আজকে যে আমি ক্লাসটা করালাম,
এই যে প্রশ্নটা খাদ্য শৃঙ্খল কি, এই প্রশ্নটার উত্তর যেভাবে লেখা আছে শিক্ষার্থী, তুমি এইভাবে করেই এই প্রশ্নটা লিখবে, শুধুমাত্র চিত্রটা দিবে না। চিত্রটা দেওয়ার তোমার প্রয়োজন নেই, আমি চিত্রটা দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারো, এই জন্য আমি চিত্র এঁকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের প্রশ্নের উত্তর লেখার সময় কিন্তু এই চিত্রটা দেওয়ার প্রয়োজন নেই। তুমি যদি পারো চিত্র দিতে তাহলে তুমি দিবে, কারণ চিত্র দিলে কোনো সমস্যা নেই। তুমি যদি আঁকতে পারো দিতে পারো, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এই প্রশ্নটা তুমি এইভাবে লিখবে, এবং এটা লিখবে কোন খাতায়? তোমাদের বিজ্ঞান HW খাতায় লিখবে। এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে এই বিজ্ঞান খাতাগুলো তুমি যে যে ভবনে পড়ো ওই ভবনে পাঠিয়ে দিবে, এবং তোমার অভিভাবক পূর্বের খাতাগুলো ওই দিনই সংগ্রহ করে নিয়ে আসবে। তাহলে শিক্ষার্থীরা খুব ভালো করে HW করবে এবং সময় মতো ভবনে পাঠিয়ে দিবে। এবার কিন্তু আমরা HW দেখছি এবং এটাতে কিন্তু নম্বর প্রদান করছি। তোমাদের সিটি, ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে 3 নম্বর দেওয়া হচ্ছে, যেটা তোমার বার্ষিক পরীক্ষায় তোমার মূল বিজ্ঞান বিষয়ের সাথে কিন্তু যোগ হবে শিক্ষার্থী। তাহলে এবার কিন্তু HWটা খুব জরুরি, খুব ভালো করে HW করবে, নিয়মিত পড়ালেখা করবে, বাবা মার কথা শুনবে। এরপর আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।